চাকরিতে আমি ধরেন সকাল 8টায় গেলাম, রাত্র আমার 9টা, বাসায় ফিরতে 9টা বাজে যায়। সেখানে দেখলেন আপনি মাস শেষে 20,000 টাকা, সর্বোচ্চ 25,000 টাকা এটা অ্যামাউন্ট পাইতে আছেন। সেখানে কিন্তু আপনার অনেক সময় ব্যয় হইতে আছে। আপনি চাকরিতে যে সময় দিয়া 20-25,000 টাকা পাইতে আছেন, তার অর্ধেক সময় দিয়া আপনি কিন্তু এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু তার থেকে হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারতেছেন। ফ্যান্টাস্টিক, হ্যাঁ, ফ্যান্টাস্টিক। সেক্ষেত্রে কিন্তু আপনার ফেস ভ্যালু বাড়তে আছে। আপনার ফেস ভ্যালু যত বাড়বে, ইনকাম তত। আমরা অনেকে টিকটক করে খারাপ ভাবে জানি, সমাজে মনে করে কি ও টিকটক করে আসলে ভালো না। দেখেন, আমরা একটা প্ল্যাটফর্ম, ওটা আমি ওটা ভালোভাবে ইউজ করতে পারবো, খারাপ ভাবে ইউজ করতে পারবো। আমি যেভাবে ইউজ করি, ফুড ব্লগাররা মাংনা খায়, খাবার সম্পর্কে যখন ভালো বলি, আমার অডিয়েন্স জানে ওই জায়গার খাবারটা খারাপ। তখন আমার দেখা গেল কি, ওই খাবারের সম্পর্কে আমার খাবার তো বাদ দিল, মানে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে ওইটার মধ্যে। হ্যাঁ, কমেন্ট বক্সে যে আমি টাকা নিয়ে করছি প্রমোশনালি। একজন ফুড ব্লগারের হচ্ছে সে রিয়েল ইনফরমেশনটা দিচ্ছে কিনা। মানুষ হচ্ছে একজন ফুড ব্লগারের কাছ থেকে ইনফরমেশন নিয়েই কিন্তু সেই ফুডটা খাবে, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা, হ্যাঁ, দায়বদ্ধতা অবশ্যই আছে। যখন আমি দেখেন একটা বরিশালে একটা ভিডিও করব, যে বরিশালের মানুষজন আমার ভিডিও দেখে কিন্তু একটা জায়গায় খেতে যাবে। যেমন আমার মতো যদি আরো 10-12 জন ফুড ব্লগার আছে, তাদের খাবার দেখে কিন্তু তাদের ভিডিও দেখে কিন্তু তারা খেতে যাইবে। এখন আমি যদি একটা মানে ভুল ইনফরমেশন দিই, তারা কিন্তু ওখান যে খারাপ একটা খাবার পাবে, তখন কিন্তু আমাকেই বকার কথা। আমাকে ভাই ভয়েসটা করে দিয়েন, ঠিক আছে? আমাকে ফার্স্ট একজন একটা গালি দিছিল যে তুই শহীদ। আজকে হ্যালো বরিশালে আমাদের গেস্টকে আজকে হ্যালো বরিশালে আমাদের গেস্ট হলো আতিকুর রহমান। আতিকুর রহমান একজন সফল ফুড ব্লগার বরিশালের। আজকে তার কাছ থেকে শুনবো তার গল্প। আতিক, ওয়েলকাম টু হ্যালো বরিশাল। থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। হ্যালো বরিশালের পডকাস্টের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? আমার অবশ্যই ভালো লাগতেছে, কারণ বরিশালে এমন কখনো আগে দেখিনি। আর বরিশালে হ্যালো বরিশাল আমার মনে হয় ব্রডকাস্ট চ্যানেল ফার্স্ট। সেক্ষেত্রে মানুষের ধরেন জীবন কাহিনী অথবা সংগ্রামের একটা পথ চালা আমার মনে হয় হ্যালো বরিশালের মাধ্যমে তুলে ধরা যাবে। আর বরিশালে এটা পেয়ে আমি খুবই আনন্দিত। ও, থ্যাংক ইউ সো মাচ। এই ফুড ব্লগিং করছেন কতদিন? অ্যারাউন্ড 7 মান্থ। 7 মান্থ। তো বেশি দিন না, কিন্তু এর মধ্যেই আপনার সাফল্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনার রিসেন্টলি এই কাজগুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক প্রফেশনাল কাজ করছেন। রাব্বি কি বলো? মানে আমি ওর সাথে কথা তুমি করে বলে আতিক, হ্যাঁ, সমস্যা নেই। মানে ওর সাথে যখন কথা বলছিলাম তখন ওকে বলতেছিলাম আর কি, ও তো আমাদের চেয়ে বয়স অনেক ছোটই। ওদের এই বয়সে আমরা কি করছি? ক্রিকেট নিয়ে পড়েছিলাম, খেলাধুলা নিয়েছিলাম, তেমন কিছুই করতাম না। আর তেমন খেতাম, ঘুমাতাম, নামাজ পড়তাম, খেলাধুলা করতাম। এই টিভিতে হয়তো খেলাধুলা, তখন তো চ্যানেলও খুব কম ছিল আমাদের সময়। বাট তোমরা কি করতেছো এই বয়সে? আমি অবাক হয়ে যাই আর কি। তো এখন শুধু মানে বর্তমান ভার্চুয়াল যুগে এখন তো আসলে মানে সবকিছুই আমাদের হাতের মুঠোয় চলে আসছে, তাই না? তো এখন এই সময়টাতে তোমরা পড়াশোনা করে, আমি তোমার গল্পটা শুনবো, পড়াশোনার পাশাপাশি যে কাজগুলো করতেছো এবং সেখান থেকে নিজেরা যেভাবে অ্যাচিভমেন্ট গুলো একটার পর একটা করতেছো, দ্যাট ইজ রিয়েলি গ্রেট। তো আমি আসলে প্রথমে তোমার কাছে তোমার খুব সংক্ষিপ্ত আকারে তোমার জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা গল্পটা একটু শুনতে চাই, তোমার স্টার্টিং। আসলে ভাইয়া, এই যে কন্টেন্ট ক্রিয়েশনে আসলে এই 7 মাসে আমার আসা হয়নি। যখন আমার আগ্রহটা জাগে 2018 থেকে 19 সালের দিকে। বাট একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার কিন্তু সবকিছুর দরকার আছে। আপনি একটা ভিডিও মেক করবেন, আপনার ভিডিওটা কিন্তু এখন দেখা গেল যে 2025-2024 সালের দিকে এসে আপনার কোয়ালিটি একটু দেখে। আপনার কোয়ালিটি ভালো না হলে, আপনার সাউন্ড ভালো না হলে আপনি কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে না। এর আগে আমি একটু জাস্ট জানতে চাচ্ছি তোমার পড়াশোনার, তোমার একাডেমি কি, এটা একটু বলো আমাদেরকে। হ্যাঁ, আমি এখন বর্তমানে বরিশাল বিএম কলেজে আছি, অনার্স দ্বিতীয় বর্ষ, ইতিহাস ডিপার্টমেন্টে। ও আচ্ছা, ঠিক আছে, তারপরে গো ফর ইট। তো এখন আমি যখন ভাবলাম যে মানুষকে যদি আমার দিকে আনতে হয়, আমার ভিডিওতে তাদের আকর্ষণ বাড়াইতে হয়, তাহলে আমাকে কিন্তু তাদেরকে একটু মূল যে কোয়ালিটির দিকে আমার ফোকাস রাখতে হবে। সেখানে আমার কোয়ালিটি, আমার সাউন্ড, তারপর আমার এডিটিং, এগুলো কেমন হয় আমাকে এটা খেয়াল করতে হবে। তো আমি যখন 2018-19-এ এইসবই করি, তখন আমার মেট্রিক পরীক্ষা যায়। বাট হ্যাঁ, ওই টাইমটা এখন অনেক আরো ছোট ছিলাম, আরো 4-5 বছর আগে। বাট কিভাবে কি করবো, আসলে একটা ভালো ক্যামেরার জন্য হইলো এটা টাকার দরকার আছে। হ্যাঁ, আর অনেক কিছু। তো আর তখন একটা ফ্যামিলির প্রেশার ছিল, পড়াশোনা করো, পড়াশোনা, এসব কি?
ঠিক আছে? এসব তো ভালো ছেলেরা করে না। এটা কিন্তু সবাই বলবে। আপনি যে একটা ফোন নিয়ে যদি আপনি রাস্তায় দাঁড়িয়ে একটা ভিডিও করেন, কথা বলেন, আপনার পাশের লোকজন দেখলে বলবে কি, "ও পাগল। ও কি হুম। করতেছে আসলে? ও তো মানে ওর মাথা ঠিক নাই। ওকে পাবনা পাঠাও।" এটা কিন্তু আসলে বলবে। তো সেক্ষেত্রে আমি তখন যে পড়াশোনার পাশাপাশি চেষ্টা করতাম আসলে নিজে। বাট ওটা আমি আপলোড মানে করতাম। তখনও ফুড ব্লগিং এর বিষয়টা মাথায় আসে না। মাথায় আসে নাই। কনটেন্ট কিছু আমার একটা করতে কনটেন্ট হবে। কিছু একটা করতে হবে। ওকে। হ্যাঁ। তো যখন আমি আমার বাসায় বললাম, তো তারা বলল, "একটু ওয়েট করো।" তারা খুব সাপোর্টিভ। "একটু ওয়েট করো, তোমার ইন্টার লেভেলটা যাক। এই সময়টা তো অনেক পড়াশোনার চাপ থাকে। যখন অনার্সে উঠবা, তখন দেখবা কোনো পড়াশোনা নাই।" মানে যেটা বাবা-মায়ের একটা পরামর্শ থাকে সবসময়। তাদের কিন্তু ওই যে অনার্সে হইলেও কিন্তু বলবে আইসা যে, "এখনো কিন্তু অনেক পড়াশোনা, অনার্সটা একটু শেষ করো।" ঠিক আছে? এখন তারা কিন্তু, আমি যখন ইন্টারমিডিয়েট দিলাম, ভালো একটা রেজাল্ট করলাম। রেজাল্ট করার পর আমি কিন্তু বলছি। তো বলার পর আমি আম্মুকে বলার আগে আমার দাদাকে বলি। তারপর আমার দাদা আমাকে একটা ফোন গিফট করে, iPhone। দাদা? হ্যাঁ, দাদা। ফ্যান্টাস্টিক। iPhone গিফট করে। তারপর সেখানে তারপর যে আমাদের মাইক্রোফোনটা, আমি যে মাইক্রোফোনটা ইউজ করি সেটার দাম অ্যারাউন্ড ৳10,000। সো তারপর ওখান থেকে শুরু করি আসলে। তারপরে আমাকে আ আ মা, তারপর মামা এরা আমার পিসি গিফট করে। আ তারপর একটা আমার ফুল সেটআপ, মোটামুটি একটা ফুল সেটআপ আমার হয়ে যায়। তখন আমি কিন্তু আমার এই ভিডিওটা আমি ভালোভাবে কন্টিনিউ শুরু করি। তখন দেখলাম আমি কনটেন্ট শুরু করব। আমি তো আসলে আ অনলাইনে ক্যামেরার সামনে এসে একটু উলফাট করতে পারি না। একটু মানে অন্য ধরনের কনটেন্ট মেক করতে পারব না। আমার সাথে দেখলাম, তারপর চিন্তা করলাম, এর আগে আমি রাফসান দ্য ছোট ভাই, তারপর নাদির অন দ্য গো, এদের ভিডিও আমি খুবই দেখতাম। তাহিদ আফ্রিদি, আরএস ফাহিম। আ বলতে গেলে এখন ওই ভিডিও দেখে আমি এট লাস্ট ফুড ব্লগটাই বেছে নেই। নিশ বা জনরা যেটারে বলে সেটা বেছে নিয়েছো ফুড ব্লগিং। হ্যাঁ, ফুড ব্লগিং। তারপর আমার ফার্স্ট একটা ভিডিও ছিল ফুড ব্লগিং এর। চৌমাথা আছে, বরিশাল চৌমাথা। হুম। ওখানে এক চাচা আছে, সে ৳২ করে ফুচকা বিক্রি করে। তো আমি তার ভিডিওটাই ফার্স্ট করি, চাচার। এরকম দুপুরবেলা ২টার সময়, ২টা-২.৩০টার সময় আমার বন্ধুকে কল দিলাম। যে ওর নাম অলিদ, যে, "অলিদ আসো একটা ভিডিও করি।" ও আমার ইন্টার লেভেলে আমার রুমমেট ছিল। তো তারপর বলার পরেও কিন্তু রাজি হয়ে গেছে সাথে, সাথে, "হ্যাঁ, আয় ভিডিও করি।" তারপর আমি ভিডিও করলাম। ও আসলো চৌমাথা লেকের পাড়ে। আর ওখানে মানুষজন এমন ছিল, আমার ফার্স্ট ভিডিও ফুড ব্লগিং। এর আগে আমি কিন্তু ভিডিও করছি। বাসার ছাদে, রুমে, যেকোনো একটা কাহিনী নিয়ে। যেমন বন্যা হইলো, বন্যার উপর, তারপর যেকোনো একটা ঘটনার উপর। কিন্তু আমি যখন ওই ভিডিওটা করি, চৌমাথা লেকের পাড়ে আমি যখন যাই, যেখানে শাহনারা পার্ক ছিল, তারপর দেখলাম লোকেরা খুব উৎসাহিত। মানে আমাকে আরোই করতেছে। তারা ক্যামেরা আসার জন্য, তারা মানে আমাকে বলতেছে, আমাকে আ ওই যে ফুচকাওয়ালা চাচায় আমাকে কিন্তু ঐদিন সে ফুচকা বলতেছে, "বাবা তোমার কোনো টাকা লাগবে না। হুম, হুম। ঠিক আছে? তুমি এমনি করো আমার ভিডিও।" ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তারা খুব আগ্রহ পোষণ করতেছে আমার দিকে। তারপর পাশে দেখলাম ঝালমুড়িওয়ালা আছে। তারাও কিন্তু আমার দিকে আগ্রহ পোষণ করতেছে। আমার কাছে কিন্তু খুব ভালোই লাগতেছিল। আমি ভিডিওটা করলাম। তারপর ওই ভিডিওটা করেই আমার টার্গেট ছিল যে আমার ২ টা ভিডিও করা লাগবে হুম। একদিনে। আমি তারপর জলিল রোডে আসি। তারপর আমি রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে একটা ভিডিও করি বার্গারের। যাক, ভালো হইলো। ওখানে একটা অফার ছিল। তো ২ টা ভিডিও কন্টিনিউ করলাম। ওই যেটা আমার ৳২ ভিডিও, যে ৳২ ফুচকা। ক্যাপশনও এটা ছিল, ৳২ ফুচকা। ভিডিওটা আমি আপলোড করলাম। রাতের ভিতর ভিডিওটা ভাইরাল। মোটামুটি ৬০ ক্রস করে ফেলাইছে ভিউ। ৬০,০০০। তারপর আমি তো আরো ভিতরে একটা আনন্দ লাগতেছিল। মানে একটা ভিডিও ছাড়লাম ফুডের উপর, তাও ৳২ ফুচকা। মানুষ এভাবে ভালোভাবে নিছে। মানে সবাই আমাকে কমেন্ট বক্সে আইসা অনুপ্রাণিত করতেছিল। তারপর অনেকে আবার বলতেছিল কি, ৳২ ফুচকা কেমন না কেমন হয়। তারপর আমি একটু বিষয় খেয়াল করছি, যেহেতু আমার এখান থেকে একটা ভালো একটা ভিউ আসছে, অবশ্যই আমার নেক্সট ভিডিওতে আরো ভালো ভিউ হবে। হুম, আমি নেক্সট ভিডিও ড্রপ করলাম ২ দিন পর। আমার টার্গেট ছিল সপ্তাহে আমি ৩ টা ভিডিও আপলোড করব। হুম, হুম। আর এজ এ কনটেন্ট ক্রিয়েটর এর সবারই উচিত যে সপ্তাহে একটা টার্গেট রাখা। আমি দৈনিক এই টাইমে একটা ভিডিও আপলোড করব। আবার যাইয়া ২ দিন পর অথবা ১ দিন পর আমার একটা শিডিউল করা উচিত, যে শিডিউলের উপর আমি ভিডিও আপলোড করব। তো আমি সেটা করলাম। ৩ টা শিডিউল করলাম। আমার ৩ টা লং ভিডিও আপলোড করতে হবে। তাছাড়া আমি যদি ২-১ টা রিলস আপলোড করতে পারি, সেটা আমার এক্সট্রা বেনিফিট। তো সেক্ষেত্রে আমি ওখানে নেক্সট যে আমার বার্গারের ভিডিও আপলোড করলাম। বার্গারের ভিডিও আপলোড করার পর আলহামদুলিল্লাহ প্রায় ৩০,০০০ এর মতো ভিউ। বিয়ে হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, তারপর আমি আরো ভিতরে কিন্তু আমার ভালো লাগা শুরু করলো। যে তারপর আমি একবার ফাইনালি ডিসিশন নিয়ে নিছি, যদি আমাকে কনটেন্ট ক্রিয়েশন এ যদি আগাইতেই হয়,
আমি ফুড নিয়ে আগাবো। এভাবে আলহামদুলিল্লাহ এখন একটা ভালো একটা ফিডব্যাক পাইতেছি। এই আচ্ছা, এখন ফুড এই যে কতগুলো এই পর্যন্ত ভিডিও হয়েছে? প্রায় ১০০-র মতো ভিডিও আমার আপলোড হয়েছে। ১০০ মতো ভিডিও হ্যাঁ, আপলোড হয়েছে। এই ৭-৮ মাসে ১০০ মতো হয়ে গেছে। ৭-৮ মাসে। ভেরি গুড। ফুড ব্লগিং যে তুমি করো, হ্যাঁ। আমরা ফুড ব্লগিং শুধু আমার বারবারই মনে হয় ফুড ব্লগিং করা একটা চ্যালেঞ্জ। কারণ ফুড ব্লগাররা বিভিন্ন জায়গায় ঝামেলায় পড়ে। যে বড়, বড় যারা ফুড ব্লগার হয়েছে দেখা যাচ্ছে তাদের কিছুদিন পরেই তাদের একটা ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। তুমি ফুড ব্লগার হিসেবে বরিশালে কি চ্যালেঞ্জ ফেস করছো? বলতে গেলে দেখেন একটা কাজের যেমন ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে মাস্ট বি। যখন আমি ভিডিওটা করতে যাই তখন অনেকে আমাকে অনুপ্রাণিত করে, ফ্রেমে আসার চেষ্টা করে। যেমন, "আসো যে বাবা আমাদের কাছেই তো করতেছো। আমাদের যে খাবারটা নিয়ে তুমি ভিডিও করতেছো, এই খাবারটা তো মানুষের কাছে পৌঁছাইতে আছে।" আমি একটা কথা বলি যে আমি ১ম যে ভিডিওটা করছিলাম ৳২ ফুচকা, আমি যদি সাহানার পাটটা এখন নাই, ভেঙে ফেলা হইছে। এর কিছুদিন আগে মানে সপ্তাহ ২ আগে আমি যখনই গেছি সাহানার পার্কে, লাস্ট আমার সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে তার ভিডিও করছি। তারপরে এই যে ফেব্রুয়ারি মাসের লাস্ট দিকে এই পর্যন্ত আমি যতবারই এতে গেছি সাহানা পার্কে, ওই চাচা তার বসার টেবিলটা আমাকে ছেড়ে দিছে। "বাবা তুমি এখানে বসো।" ঠিক আছে? তারপর বলে, "তুমি কি খাবা?" তার মানে তার কি ওই সেলটা কি বেড়েছে? হ্যাঁ, সে এই অবশ্যই বেড়েছে। যে তোমাকে ছেড়ে দিতে চায়। সে আমাকে, আমি যখনই যাইতাম সে বলতো, "বাবা তোমার জন্য আমি ২ হাত তুলে দোয়া করি। মাশাআল্লাহ। কারণ তোমার কারণে আমার অনেক সেল বেড়ে গেছে।" তো আমি খুশি হইতাম। আমি কিন্তু তাকে ১ম দিন সে আমার টাকা নিতে চাই নাই। আমি কিন্তু তাকে জোর করে টাকা দিছি। বলছি, "চাচা এটা আমার ফার্স্ট ভিডিও, আপনাকে আমার টাকা নিতেই হবে।" কিন্তু পরবর্তীতে দেখা গেল কি চাচা আ বারবারই আমাকে করতো যে, "টাকা নেব না, টাকা নেব না।" তারপর আমি টাকা দিতাম। কিন্তু সে কি করতো? সে এখানে একটা চোরামি করতো। চোরামি বলবো। সে আমাকে না জানাইয়া যেখানে সে ৳৩০ য় ১৫টা বা ১৬টা দিত, ফুচকা দিত, আমাকে সে আরো ৪-৫ টা বাড়াই দিত হুম, হুম। প্যাকেটে। এটা আমি তখন খেয়াল করতাম না। যখন বাসায় আসতাম তখন এটা দেখতাম। এই একটাই কি চ্যালেঞ্জ নাকি হ্যাঁ, চ্যালেঞ্জ অবশ্যই আছে। আমি যখন ভিডিও করি আসলে দেখেন, যখন আমি একটা প্রোডাক্ট বলি, খাবার বলি, খাবার সম্পর্কে যখন ভালো বলি, আমার অডিয়েন্স জানে ওই জায়গার খাবারটা খারাপ। হুম। তখন আমার দেখা গেল কি ওই খাবারের সম্পর্কে আমার খাবার খাবার তো বাদ দিল। মানে আমার ১৪ গোষ্ঠী উদ্ধার করে দিবে। ওইটার মধ্যে হ্যাঁ, কমেন্ট বক্সে যে আমি টাকা নিয়ে করছি প্রমোশনালি। না, এইসব চ্যালেঞ্জ তো থাকবে। হ্যাঁ, তারপর আরেকটা কিন্তু এখানে আছে প্লাস এখানে একটা দায়বদ্ধতা থেকে যায় আরকি যে একজন ফুড ব্লগারে হচ্ছে সে রিয়েল ইনফরমেশনটা দিচ্ছে কিনা। মানুষ হচ্ছে একজন ফুড ব্লগারের কাছ থেকে ইনফরমেশন নিয়েই কিন্তু সেই ফুডটা খাবে। ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু রেসপনসিবিলিটি বা দায়বদ্ধতা হ্যাঁ, দায়বদ্ধতা অবশ্যই আছে। যখন আমি দেখেন একটা বরিশালে একটা ভিডিও করব। বরিশালের মানুষজন আমার ভিডিও দেখেই কিন্তু একটা জায়গায় খেতে যাবে। যেমন আমার মতো যদি আরো ১০-১২ জন ফুড ব্লগার আছে, তাদের খাবার দেখেই কিন্তু তাদের ভিডিও দেখেই কিন্তু তারা খেতে যাইবে। এখন আমি যদি একটা মানে ভুল ইনফরমেশন দিই, তারা কিন্তু ওখানে যেয়ে খারাপ একটা খাবার পাবে। তখন কিন্তু আমাকেই বকার কথা। রাইট, এখানে বায়াসনেস থাকার কোনো প্রশ্নই যার ফলে কিন্তু দেখেন এখন একটা বিষয়, যখন আমি কনটেন্টটা তৈরি করছি আমি, আমার ফ্যামিলি এখানে কোনো সমস্যা করে নাই। তাই না? আমার ফ্যামিলির তো এখানে হাত নাই। তাদের কথা শোনায়, তাদের কথা শোনায়। আমাকে ভাই ভয়েসটি করে দিয়েন, ঠিক আছে? আমাকে ফার্স্ট একজন একটা গালি দিছিল যে, "তুই" তাহলে বুঝেন মানে কত বড় একটা চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হয়। বাংলাদেশের যেকোনো কাজের ক্ষেত্রে এই ধরনের মানে অনলাইন গুলো থাকে। সেটাই, কিন্তু আছে কিছুই থাকে আপনি যেটা নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি দেখেন যখন আপনি অডিয়েন্সকে খুশি করতে চান, অডিয়েন্সের মনের কথাই করতে চান, তখন কিন্তু আপনি যেই খাবারটা আপনি প্রমোট করেন, যে খাবারটা আপনি জনগণের সামনে তুলে ধরেন ভিডিওর মাধ্যমে, আ সেই খাবারটা যার, তারও কিন্তু মন খারাপ হয়। হুম। আপনার এর মন রাখতে গেলে ওর মন খারাপ হয়, ওর মন রাখতে গেলে এর মন খারাপ হয়। আপনার যে জায়গায় একজন ফুড ব্লগার হিসাবে একজন আমি ফুড ব্লগার বলব না, আপনি যেকোনো ব্র্যান্ড প্রমোটারও হইতে পারে। যদি আপনি করতে যান, নিউট্রাল থাকা আপনার খুবই কষ্টকর। না, ব্র্যান্ড প্রমোটার হওয়া বা স্পন্সরশিপ নিয়ে আমি আসবো, স্পন্সরশিপ নিয়ে। কিন্তু ব্র্যান্ড প্রমোটার হওয়া বা এগুলার হচ্ছে একটা ভিন্ন বিষয়। কিন্তু আমার একজন ফুড ব্লগারের উদ্দেশ্যটা কি? সে কেন ফুড ব্লগিং করবে? নিছক কি তার শখের কাজ? নাকি এটার মাধ্যমে সে মানুষকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছে, রাইট? এখানে কিন্তু সামাজিক একটা দায়বদ্ধতা থাইকা যায় কিন্তু যে হচ্ছে না আমি মানুষকে এই দোকানের বা এইখানের ফুডের ব্যাপারে আমি তাকে রিকমেন্ড করতেছি বা আমার এটা ভাল লাগছে রিকমেন্ড করতেছি আপনারা আসতে পারেন, বা এটা আমার খারাপ লাগছে বা এটা আমার এভারেজ লাগছে। তো সেক্ষেত্রে এটার একটা আমি মনে করি যে এটা একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। হ্যাঁ, অবশ্যই থাকে। এখন দেখেন আমি একটা ভালো কাজের যেমন সাপোর্ট পাবো, দেখেন আমার সবাই ভালো চাবে না।
আমার কথা বুঝতে পারছেন? আমার সবাই ভালো চাবে না। না ওটা আপনার সেখানে আপনি নেগেটিভিটি আপনার মাথায় ঢুকাই দেবে। যেমন শুরুর দিকে আমাকে কিন্তু অনেক বাজেভাবে হ্যারাস করা হইছে। যে, "কি সব করো? কি লাফাও-টাফাও? এসব কি আসলে উচিত? পড়াশোনা কর, কাজে আসবে।" বুঝতে পারছেন? এখন কিন্তু আবার অনেকেই আবার এসবের জন্য নক দেয় যে, "কিভাবে শুরু করলি? হ্যাঁ, কিভাবে শুরু বল আমরাও করি।" এমনি তোমার কাছে আমার যে আমি প্রশ্নটা যদি করি ওর কথাটাই আমি একটু জানতে চাই তোমার কাছে। ধরো তুমি আদালতে আছো এখন, আমি জাজ, তুমি আসামি, তোমাকে প্রশ্ন করতেছি। তুমি কি তোমার রেসপনসিবিলিটির জায়গা থেকে কাজটা করো? অবশ্যই, নিউট্রাল থেকে? অবশ্যই চেষ্টা করি। সো এইটাই হলো তাহলে যদি তুমি এগুলো করতে থাকো তোমাকে অ্যাপ্রিশিয়েট করি। তুমি ইনশাআল্লাহ এই রাস্তায় অনেক ভালো করবে। জনগণ যখন বুঝে যাবে, মালিকরা যখন বুঝে যাবে, তুমি যখন প্রমাণ করাতে পারবে তুমি নিউট্রাল, একটা সময় দেখবে সবাই কেউ আর তোমার পিছনে লাগাত ছেড়ে দিবে সবাই। না এখন তো অনেকেই ফুড ব্লগিং করতেছে। ফুড ব্লগাররা প্রচুর ফুড ব্লগার হয়ে গেছে কিন্তু। এখন কতজন রিয়েল, কতজন অথেন্টিক ইনফরমেশন দিতেছে, কতজন বায়াস নিউজ ভাই এই ওই কথাটা একটা বিষয়। এখন দেখেন আ আম আমাদের বিষয়ে কিন্তু একটা কথা প্রচলিত আছে। ফুড ব্লগাররা মাগনা খায়। হ্যাঁ, ঠিক আছে? রাইট। এখন দেখেন আমি মূলত এখন বরিশাল বিভাগের ভিতর ভিডিও করি। এখন আমি যখন বরিশাল জেলায় যাই, মানে বরিশাল থেকে আমি যখন পটুয়াখালী যাই, আমি বরিশালে থাকি মেইনলি। আমি যখন পিরোজপুর যাই, আমি যখন বরগুনা যাই, আমি যখন ভোলা যাই, তখন এই কষ্টটা কিন্তু আমাকে বহন করতে হয়। ঠিক আছে? হুম। আমাকে যেমন ধরলাম আমি বরিশালে থাকি, কিন্তু বরিশালে ২-১ জন আমাকে মাগনা খাওয়াইতেই পারে ভাই। যখন আমি যাই, এখান থেকে আসা যাওয়া একজন মানুষের, তারপর আপনার যে ক্যামেরা ধরে, তারপর যে আপনার যানবাহন কস্ট, একদিনের ২ জনের যাতায়াত, তারপর খাবার, বিল, এটা কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট। যেমন দেখেন, আমরা ভিডিওর সামনে তো অনেক কিছু দেখি যে খাইলাম ৩ মিনিটের ভিডিও, শেষ। সুন্দর একটা কথা বলছে, শেষ ওখানে। আসলে এই যে ৩ মিনিটের ভিডিওর ভিতর কিন্তু আমাদের হিউজ পরিমাণ এফোর্ট পরিশ্রম দিতে দিতে হয়। হয়। হ্যাঁ। এটা কিন্তু আবার সবাই বোঝে না। এখানে কেউ সৌজন্যতাবশত খাওয়ায় সেটা অন্য জিনিস। যেখানে আপনি আমার এখানে আসছেন, আপনি মেহমান, আপনি খান বা আপনি ভিডিও করতেছেন আরকি। ঠিক আছে? কিন্তু মানে এরকম যদি হয় যে না আমার খাবারের মান ভালো না, বাট আপনি আমার খাবারের মানটাকে ভালো করে তুলে ধরেন এইজন্য আপনাকে আমি খাওয়াচ্ছি। না, না ভাই, আমার বাসায় তো খাবার আছে। হুম। আমার বাসায় তো খাবার আছে। আমি কেন আরেকজনের খাবার খেয়ে আজকে আমি খারাপ রিভিউ খাও হ্যাঁ, না আসলে ভেরি গুড। তো মানে এই অডিয়েন্সকে রিভিল করতে যাচ্ছে যে সে পারসেপশনটা থেকে মানুষকে যেন একটা অ্যাওয়ারনেস হোক আর। সেটাই ভাই। আমার আমার এখানে আরেকটা কিউরিওসিটি আছে। হ্যাঁ, বলুন। ফুড ব্লগাররা তো মা প্রায় প্রতিদিনই ফুড ব্লগিং করতেছে, রাইট? এখন এখানে হচ্ছে মানে আমার কিউরিওসিটিটা হচ্ছে একটু ইন্টারেস্টিং আরকি যে মানে তোমরা আ কিভাবে কি করো? খাওয়া-দাওয়ার বিষয়টা মানে প্রিপারেশনটা আমি জানতে চাচ্ছি। তো এই যে থাকে না যে অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম বা এই যে এত খাবার খাইতেছো বা এই যে বিভিন্ন জায়গার খাবার খাইতেছো, শারীরিক দিক থেকে কোনো চ্যালেঞ্জ হয় কিনা? বা প্রিপারেশন কিরকম থাকে? হ্যাঁ? এই জিনিসগুলো আমি একটু আমার এটা কিউরিওসিটি আর। অবশ্যই। এখন এটা একটা ভালো একটা প্রশ্ন। দেখেন, আমি যখন ডিসেম্বর মাসের দিকে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। তারপর আমি ডক্টর দেখাই একজন মেডিসিনের। সে আমাকে বলছে, "খাবার খাও, ঠিক আছে। ভিডিও করো, ঠিক আছে। কিন্তু খাবারটা দেখো অতিরিক্ত যেন না হয়ে যায়।" আমি প্রত্যেকটা ভিডিওতে আ দেখেন খাবার কিন্তু আমার দেখা গেল কি ২-৩ কামড় খাই সর্বোচ্চ হইলে। এখন বলতে পারে খাবারটা তাহলে কি অপচয় হয়? আমি কিন্তু দেখেন প্রত্যেকটা খাবার থেকে হালকা পরিমাণ খাই। এট লাস্ট যেটা আমার বেশি অতিরিক্ত, আমার মনে হয় না লাস্ট ৪-৫ মাসে যে ফুল খাবার খাওয়া হইছে, একটা খাবার প্লাস করি যেটা আমার হাতও লাগে না। ওই খাবারটা আমি গোপনে আমি একটা ভিডিও রিভিল করছিলামও যে কাউকে দিয়ে দিই। আচ্ছা। এই আসলে সব খাবারটা মাশাআল্লাহ, কাউকে দিয়ে দেওয়ার জিনিসটা ভালো লাগছে। আচ্ছা এখানে অ্যা এখন তো কাজ করে মানুষ তো মনিটারি বেনিফিট এর জন্যই, টাকার জন্য। এই যে কনটেন্ট বানানো হচ্ছে, এখানে নিশ্চয়ই এটা থেকে এখন আয় করার চিন্তাভাবনাই তো আসবে। আয় তাহলে কোত্থেকে করি? Facebook বা YouTube থেকে। তো Facebook থেকে আয় করার ক্ষেত্রে যেটা ১ম আসে যে আমি আমার পেজটা পেজ কিনা, মানে মনিটাইজেশন আমি পেয়েছি কিনা। তো আ তুমি যেটা দিয়ে কাজ করছো, হ্যাঁ, আতিকুর রহমান যে পেজটা, এটা মনিটাইজ পেজ কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ সবার দোয়ায়, আমার দর্শকদের দোয়ায়, আল্লাহর রহমতে অবশ্যই পেয়েছি। মাশাআল্লাহ, তাইলে তো খুব ভালো। এইটা তুমি কি এই যে এখন সবাই যেটা নিয়ে কথা হচ্ছে হট কেক, কনটেন্ট মনিটাইজেশন এইটাই তুমি পেয়েছো কি? হ্যাঁ, এটাই পেয়েছে। দর্শক তো ওর কাছ থেকে সবাই যে যেখানে পাবেন মিষ্টি খেয়ে নেবেন। ভেরি গুড তোমার এই জিনিসটা এবং আরেকটা অ্যাচিভমেন্ট আমি দেখলাম তোমার TikTok এবং জাগো ফাউন্ডেশন ২ টি প্রতিষ্ঠান মিলে হয়তো কোনো একটা প্রোগ্রাম করেছিল।
যেটাতে তুমি উইনার হয়েছিলে। তো এইটা কি ছিল? এটা কি কোনো গিফটটা আমার সাথেই আছে। একই দেখি এই যে আমার এই ফোনের ৩ টে ফোনে একটা ফোন এটা। হ্যাঁ। এই গিফটটা আমি পেয়েছি। এট লাস্ট ওখানে জাগো ফাউন্ডেশন টিকটক আমরা অনেকে টিকটককে খারাপভাবে জানি। সমাজে মনে করে কি ও টিকটক করে ও আসলে ভালো না। দেখেন আমরা একটা প্ল্যাটফর্ম ওটা। আমি ওটা ভালোভাবে ইউজ করতে পারবো, খারাপভাবে ইউজ করতে পারবো। আমি যেভাবে ইউজ করি হ্যাঁ। সেটা আমার উপর নির্ভর করে। তো এখন টিকটক এবং জাগো ফাউন্ডেশনের একটা উদ্যোগ ছিল যে সাবধানে অনলাইন। এটা কি কোথায় এটা হয়েছিল? ক্যাম্পেইন। কোথায় হয়েছিল? এটা অল বাংলাদেশ। না এমনি বরিশালেরটা কোথায় ছিল? হ্যাঁ, এটা বরিশালে ধরেন ওটা আমাদের এই মাধ্যমে এটা আমি যার মাধ্যমে জানতে পারি। আমাদের নেদারল্যান্ড একটা এম্বাসির একটা ছিল হুম। রাষ্ট্রদূতের সাথে নেদারল্যান্ডের। তো সেখানে আমাদের একটা সমতায় তারুণ্য, নারী পুরুষ সমতা, তারপর কিভাবে অনলাইন সেফটি এসব বিষয়ে একটা ট্রেনিং হয়। আমাদের ট্রেনিং করানো হয় ২০ জন কনটেন্ট ক্রিয়েটর প্লাস ব্র্যান্ড প্রমোটার। আর সেখানে আমি একজন ছিলাম। তো তারপর ওখানে যাওয়ার পর আমি জানতে পারি আসলে ক্যাম্পেইন সম্পর্কে। ওখানে আর ২ একজন ভাই ব্রাদারের মাধ্যমে যারা জাগো ফাউন্ডেশনের সাথে যুক্ত। আর এই ক্যাম্পেইনটা শুধু তাদের না, যে কনটেন্ট আপলোড করছে আপনার হোল বাংলাদেশে যেকোনো কনটেন্ট ক্রিয়েটর এই ভিডিওটা আপলোড করতে পারবেন। তো আমি ওখানে আপনার কনটেন্ট ক্রিয়েটর টিকটক এবং জাগো এখানে ৮ জনকে পুরস্কৃত করছে মেবি। হ্যাঁ, এরকমই। তো সেখানে আমি এই যে ৮ জনের ভেতরে একজন। ওয়াও! বরিশালের ভিতর। বরিশালের ভিতরে। হ্যাঁ। খুব বড় একটা অ্যাচিভমেন্ট। প্রত্যেকটা ৮ টা বিভাগ থেকে ৮ জনকে দিছে, বরিশাল বিভাগ থেকে আমি। আমি একটু বলতে চাচ্ছি কি জানো? মানে Facebook থেকে কোনো পুরস্কার পাওয়া আ তো আমরা দেখিনি Facebook কিছু দিয়েছে। YouTube এটা দেখি কি ১,০০,০০০ সাবস্ক্রাইবার হলে একটা প্লে বাটন পাওয়া যায়। সিলভার প্লে বাটন পাওয়া যায়। TikTok থেকে কিন্তু টুকটাক কিছু ইনিশিয়েটিভ আমি শুনি। আজকে এই যে আমি সরাসরি দেখলাম যে জাগো ফাউন্ডেশন এবং TikTok এ একটা ইনিশিয়েটিভ নিয়েছে যেখানে একটা পাওয়া গেছে। আরেকটা জিনিস আমি তোমার পেজ ফলো করে যেটা পেলাম, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই ইন্টারেস্টিং এবং আমার মনে হয়েছে যে আমি দর্শক এই জিনিসটা জানাই। যারা কনটেন্ট ক্রিয়েশন এ আসতে চায় তারা এই জায়গাটা থেকে উপকৃত হতে পারে। তোমার পেজে আমি দেখলাম তুমি রিসেন্টলি দেখলাম এ কি বলে ওটাকে? সিটি 5 স্টারের প্রমোট করছো। তারপরে আমি দেখলাম তুমি একটা প্রোডাক্ট নিয়ে সেটা নিয়ে কথা বলছো। এর মধ্যে একটা পর্দার একটা রিটেল থেকে তোমাকে ফোন দিয়েছে তাদের করার জন্য, স্পন্সরশিপ এ কাজ করার জন্য। এবং অনেকগুলো স্পন্সরশিপ আমি দেখেছি। আমার এখন সব মনে পড়ছে না। এটা দেখে আমার যেটা তোমার কাছে জানতে ইচ্ছে করে এটা কবে থেকে পাওয়া শুরু করেছো এবং এটা কিরকম কি তোমার আসছে? আলহামদুলিল্লাহ আমি যখন ২ থেকে ৩ টা ভিডিও আপলোড করি, আমি তারপর থেকে আলহামদুলিল্লাহ একটা ভালো সাড়া পাই। সেক্ষেত্রে আমি দেখেন টুকটাক আমার ওরকম বিভিন্ন ফুড এট লাস্ট আমার লাস্ট একটা মনে হয় প্রোডাক্টই হইছে আ কাজু বাদাম না। যে রমজানের যে চিয়া সিড তারপর আপনার খেজুর, তারপর আপনার যে একটা হানি নাটস। এই একটা প্রোডাক্টের আমি শুট করি। এখন আমি সবসময় দেখি খাবারটা আসলে ভালো কিনা আসলে ফার্স্ট এ। তো তারপর আমি কিন্তু কাজটা নেওয়ার চেষ্টা করি। এখন দেখেন আমি মোটামুটি কতগুলো কাজ পেয়েছে স্পন্সরশিপে? আলহামদুলিল্লাহ ভালো। মাসে হাইট থাক না, হাইটটা আছে আমার অসুবিধা নেই, হাইট থাকুক। বাট তুমি যে কাজ পাচ্ছ এটা ভালো আরকি। আমি একটা কথা জিজ্ঞেস করি সরি। আ বলতে চাইলে বলতে পারো আরকি। হ্যাঁ, অবশ্যই। তোমার এখান থেকে কিরকম মাসিক ইনকাম আসে আরকি? দেখেন সেটা আমার এখন এখানে আমার কিন্তু আগে মনিটাইজেশন ছিল না। সেক্ষেত্রে আমার Facebook এর ইনকামটা একেবারে একেবারে ছিল না। এখন আমার কিন্তু সম্পূর্ণ চলতে হইতো আমার পরিবারের টাকা থেকে। অথবা আমি প্লাস এক্সট্রা যদি কিছু করি সেখান থেকে। এখন আমি যদি সর্বোচ্চ ৩-৪ টা ভিডিও আপলোড করি, সেই যদি মানে আপনার স্পন্সরশিপ পাই, সেক্ষেত্রে একটা ভালো একটা অ্যামাউন্ট। আমি Facebook থেকে এখনো তেমন টাকা তুলি নাই। কিন্তু এট লাস্ট আলহামদুলিল্লাহ এই ৬-৭ মাসে এটা ভালো একটা অ্যামাউন্ট আমি আর্ন করতে পারছি। থ্রু স্পন্সরশিপ? স্পন্সরশিপ এবং গিফট। ওয়াও! আমি বিভিন্ন ধরনের দেখেন যেমন প্রোডাক্ট আমি একটা ভিডিও করলাম, ভিডিওতে একটা পাঞ্জাবি আছে। এখন পাঞ্জাবি আবার একটা পেজ থেকে স্পন্সর করলো। তারপর যে আমি কথা বলতেছি, এই জায়গাটা যাইতেছি, একটা নাম তাদের যেমন শপ, এখন তারপর যে খাবার, এসব মিলাই আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ, ভালো ফিডব্যাক। এর মানে হচ্ছে মানে এখন আর তোমার হচ্ছে মানে being you are a student বাট বাসা থেকে তোমার কোনো আ ইয়ে নেওয়া না, লাগে না, বাসা তোমার থেকে নিজেরটা নিজেই এখন ইয়ে করছো। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ বাসা থেকে নেওয়া লাগে না। তারপর আম্মু জোর করে দেয়। যে হ্যাঁ, ভালো কিভাবে করা আমি অ্যামাউন্টটা জিজ্ঞেস করেছি কেন? এটাই তো ইন্সপায়ারিং আরকি। অনেকের জন্যই দেখা যায় এই বয়সে একটা ভালো একটা অ্যামাউন্ট কামানো অনেকেই গ্র্যাডস হয়ে দেখা যায় যে পোস্ট গ্র্যাজুয়েশন করার পরেও ভালো চাকরি পাচ্ছে না। ভালো চাকরি পেলেও সেলারি অত ভালো না। তো
তো তোমরা যারা এখন এই বিভিন্ন ধরনের কন্টেন্ট মেক করে মোটামুটি একটা অ্যামাউন্ট আর্ন করতেছো, এটাই আর কি একটা ভালো ভাইব দেয় আর কি। হ্যাঁ, এখন আপনারা অনেকেই ধরেন মনে করেন কি সবকিছুই চাকরি। আসলে সবকিছু চাকরি না। সব ধরেন এখন প্রত্যেক বছর কিন্তু হাজার, হাজার লাখ, লাখ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অনেক স্টুডেন্ট সবাই কিন্তু আসলে কি এত এত চাকরি বাজারে এত চাকরি আছে? পায়? আপনারা দেখেন বাংলাদেশে কিন্তু এখন আমি একটা যদি আমাদের যে প্রধান উপদেষ্টা নার্স নিয়ে একটা কথা বলছিল যে দেশে হিউজ পরিমাণ নার্সের চাহিদা। কিন্তু তাদের কিন্তু আসলে চাকরি নাই। অনেক নার্স কিন্তু বেকার হয়ে আছে। তেমন কিন্তু অনেক যে জেনারেল লাইনে পড়াশোনা কইরা অনেকেই কিন্তু বেকার হয়ে আছে। কিন্তু এখন কনটেন্ট ক্রিয়েটরও কিন্তু অনেকেই হইতে চায়। ঠিক আছে? এটা কিন্তু একটা ভালো একটা জায়গা। কিন্তু আসলে হইছে কি আমাকে ধৈর্য ধরে থাকতে হবে। আমি যদি এখানে ধৈর্য ধরে থাকি তাহলে একটা ভালো ফিডব্যাক পাবো। হুম। আমার ইচ্ছাটা কিন্তু ২০১৮ সালে জাগছে। কিন্তু আমি কিন্তু বাস্তবে প্রয়োগ করছি ২০২৪ এর শেষে। আচ্ছা। ভেরি গুড। আচ্ছা, আমরা শেষের দিকে একেবারে। আ প্রত্যেকটা মানুষেরই তো একটা পরিকল্পনা থাকে। ঠিক না রাব্বি? এখন ওর পরিকল্পনাটা কি? তোমার পরিকল্পনাটা এটা আসলে কি করতে চাও? যে হ্যাঁ, ফুড ব্লগার হিসেবে তুমি তো একটা বলেছিলে শুরুর দিকে যে সারা বাংলাদেশে একসময় করব। তোমার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? কেরিয়ার প্ল্যান হচ্ছে দেখেন ভিডিও মেকিং একটা শখের বিষয়। যখন আপনি দেখবেন এখান থেকে একটা আর্ন হচ্ছে, স্পন্সরশিপ পাচ্ছেন, ভালো, ভালো জায়গা থেকে ডাক পাচ্ছেন। এখানে একটা আপনার কিন্তু দেখা গেল কি আমি একটা চাকরিতে আমি ধরেন সকাল ৮ টায় গেলাম, রাত্র আমার ৯ টা বাসায় ফিরতে ৯ টা বাইজে যায়। ঠিক আছে? তো সেখানে দেখলেন আপনি মাস শেষে ৳২০,০০০ সর্বোচ্চ ৳২৫,০০০ এটা অ্যামাউন্ট পাইতে আছেন। সেখানে কিন্তু আপনার অনেক সময় ব্যয় হইতে আছে। আর আপনি যদি একটা ভিডিও মেকিং করেন সপ্তাহে যদি আপনি মানে মাসে যদি আপনি ১২ টা ভিডিও দেন, সেখানে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় আর যদি দর্শকদের ভালোবাসা থাকে, সেখানে কিন্তু আপনি ভালো একটা টাকা আর্ন করতে পারেন। সেক্ষেত্রে দেখা গেল কি আপনার কিন্তু চাকরির প্রয়োজন হইল না। আপনি চাকরিতে যে সময় দিয়া ২০,০০০-২৫,০০০ টাকা পাইতেছেন, তার অর্ধেক সময় দিয়া আপনি কিন্তু এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু তার থেকে হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারতেছে। ফ্যান্টাস্টিক, হ্যাঁ, ফ্যান্টাস্টিক। সেক্ষেত্রে কিন্তু আপনার ফেস ভ্যালু বাড়তে আছে। আপনার ফেস ভ্যালু যত বাড়বে, ইনকাম তত। তার মানে হচ্ছে এখন এরা হচ্ছে আম প্রফেশনালি কনটেন্ট মেকিং বা ফুড ব্লগিং প্রফেশনালি নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। যেটা আমরা কখনোই চিন্তা করতাম না। আমরা স্বপ্ন দেখতাম অনেক কিছু। বাট বাবা-মায়ের তাগিদে তো দেখা গেছে একটা সময় পরে ঠিকই পড়াশোনা করো, চাকরিতে যাও, এটা করো, সেটা এরকম আরকি। তো সো ভাল লাগলো, ভাল লাগলো আতিকের সঙ্গে কথা বলে। আতিকের মঙ্গল কামনা করি। আতিক আরো ভালো হোক, বড় হোক। থ্যাংক ইউ আতিক। আতিকের আমাদের স্টুডিওতে ধন্যবাদ। আবার দেখা হবে। আবার তোমাকে এই স্টুডিওতে আনবো আরেকটু সফলতা যখন আমরা পাবো তোমার। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ভালো কোনো গল্প নিয়ে। ওকে, থ্যাংক ইউ।